সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজ আমি ক্লাস 11-এর যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা, যেটা জানি আমরা যে জীবনের বিজ্ঞান চ্যাপ্টারটার মধ্যে সেরকম কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু নেই। শর্ট কোশ্চেনই বেশিরভাগ আসে এই টপিকটা থেকে, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। ঠিক আছে, চ্যাপ্টারটার মধ্যে মূল বিষয়টা হচ্ছে জীব বৈচিত্র্য নিয়েই, যেটা বায়োডাইভার্সিটি, সেটাই ভালোভাবে পড়তে হবে। তো জানতে হবে প্রথমে যে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কি বা কাকে বলে। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি আমরা কথাটা থেকেই কি পাচ্ছি, যে জীবের বৈচিত্র্য। ঠিক আছে, যে জীব বলতে এখানে উদ্ভিদ, প্রাণী, সমস্ত কিছু, তাই তো? তাহলে জীব বৈচিত্র্য যদি বলে কাকে বলে, তাহলে কি বলবো, যে পৃথিবীতে যে সমস্ত উদ্ভিদ, প্রাণী, যদি একদম এককোষী জীব ধরি, নানা রকম জীবাণু, ব্যাকটেরিয়া, ঠিক আছে, তাদের মধ্যে যে বৈসাদৃশ্য এবং যে বিভিন্নতা তাদের মধ্যে, তাকেই বলা হচ্ছে কি জীব বৈচিত্র্য। এবার এই জীব বৈচিত্র্য কয় প্রকার? জীব বৈচিত্র্য হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে জিনগত বৈচিত্র্য, 2 প্রজাতিগত বৈচিত্র্য এবং 3 নাম্বার হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। জিনগত বৈচিত্র্য কাকে বলে? তাহলে জিনগত বৈচিত্র্য মানে আমরা কথা থেকে পাচ্ছি কি যে জিনের পার্থক্য পাবো, তাই তো? আমরা জানি যে প্রত্যেকটা জীবের, ঠিক আছে, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে যেমন কি ক্রোমোজোম সংখ্যা বা জিন একই রকম নয়, ঠিক আছে, সেই রকম কি যে এই যে তাহলে জিনের বা ক্রোমোজোমের যে পার্থক্য, সেটাই হচ্ছে জিনগত। তাহলে যে যদি বলে জিনগত বৈচিত্র্য কাকে বলে, তাহলে কি হবে, যে বিভিন্ন প্রজাতির মধ্যে, ঠিক আছে, বিভিন্ন প্রজাতির যে জিন এবং ক্রোমোজোম, শুধু জিন নয়, জিন এবং ক্রোমোজোমের যে পার্থক্য, এবং যে কোনো একটি প্রজাতির মধ্যেই যে জিনের বা ক্রোমোজোমের যে ভেদাভেদ, সেটাই হচ্ছে কি জিনগত বৈচিত্র্য। 2 নাম্বার হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বলতে কি, যে সব প্রজাতি যে একই রকম তা তো নয়, তাই তো? যে এক একটা প্রজাতি হচ্ছে একরকম, ঠিক আছে, তাদের প্রজাতি আলাদা, গণ আলাদা। আমরা পরবর্তীতে যখন পড়বো যে রাজ্য পর্ব, তাদের সবকিছুই আলাদা রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে বিভিন্ন প্রজাতি, একটি জীবগোষ্ঠীর মধ্যে যে মানে প্রজাতির যে সংখ্যা এবং আপেক্ষিক প্রাচুর্যতা, ঠিক আছে, যে প্রজাতির একটা প্রজাতির সঙ্গে আরেকটা প্রজাতির যে ভেদাভেদ রয়েছে, সেটাই হচ্ছে কি যে প্রজাতিগত পার্থক্য বা প্রজাতিগত বৈচিত্র্য। এবং 3 নাম্বার হচ্ছে বাস্তুতান্ত্রিক। বাস্তুতন্ত্র সম্বন্ধে আমাদের সবার একটু না একটু ধারণা আছে। বাস্তুতন্ত্র বলতে মাথায় আসা একটা ভৌগোলিক অঞ্চল বা একটা পরিবেশ, মেনলি প্রাকৃতিক পরিবেশ। তাহলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি, যে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যে বিভিন্ন প্রজাতি মধ্যে যে পার্থক্য বা তাদের যে ভেদাভেদ রয়েছে, সেটাই হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে প্রথমে আসলাম বায়োডাইভার্সিটি কাকে বলে। বায়োডাইভার্সিটি হচ্ছে 3 ভাগে ভাগ করা যায়, 3 ধরনের রয়েছে, এবং 3 ধরনের মধ্যে আমরা 3টে ভাগ পেলাম। একটা হচ্ছে জিনগত, একটা প্রজাতিগত, এবং 3 নাম্বার হচ্ছে বাস্তুতান্ত্রিকগত। এই বাস্তুতান্ত্রিকগত যে বৈচিত্র্য রয়েছে, সেই বাস্তুতান্ত্রিকগত বৈচিত্র্যকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আলফা বৈচিত্র্য বা আলফা ডাইভার্সিটি, তারপরে 2 নাম্বার হচ্ছে বিটা বৈচিত্র্য, এবং 3 নাম্বার হচ্ছে গামা বৈচিত্র্য। তাহলে এই যে আলফা, বিটা, গামা, এগুলো কিরকম? যে আলফা হচ্ছে কোনটা, একেবারে যখন ছোট, অর্থাৎ একেবারে সংকীর্ণ অঞ্চলে, মানে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যখন কোনো জীবের যে আমরা বিভিন্নতা, সাদৃশ্য, বৈসাদৃশ্য দেখছি, তখন সেটা হচ্ছে কি আলফা বৈচিত্র্য, একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে। বিটা তার থেকে একটু বড়, ঠিক আছে, যখন সেই নির্দিষ্ট অঞ্চলটা যখন কি হবে, আঞ্চলিক ভিত্তিতে হয়ে যাবে, ঠিক আছে। আঞ্চলিক ভিত্তিতে যখন জীবের আমরা বিভিন্ন রকম প্রজাতিগত, সংখ্যাগত, আপেক্ষিক প্রাচুর্যতাদের দেখব, যে বিভিন্ন পার্থক্য দেখব, সেটাই হচ্ছে কি যে হচ্ছে বিটা বৈচিত্র্য। এবং গামা হচ্ছে কি একেবারে ভৌগোলিক অঞ্চল, মানে পুরো অঞ্চলটা, ঠিক আছে, মানে আরো বড়। তাহলে গামা হচ্ছে কি পুরো ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে যখন
এই ভৌগোলিক অঞ্চলের ভিত্তিতে যখন জীবগোষ্ঠীর মধ্যে একটি অঞ্চলের সঙ্গে আরেকটা অঞ্চলের যখন আমরা বিভিন্ন রকম পার্থক্য বা বিভিন্ন রকম ভেদাভেদ, ঠিক আছে, সেটাই হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যর গামা বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে হলো কি আমরা পেলাম যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তিনটে ভাগ, একটা হচ্ছে আলফা যেটা একেবারে ছোট, বিটা হচ্ছে তার থেকে একটু বড় যেটা অঞ্চল ভিত্তিক, এবং 3 নাম্বার হচ্ছে গামা যেটা ভৌগোলিক অঞ্চল ভিত্তিক। এরপরে যেটা আছে তোমাদের যে হটস্পট। হটস্পট কি? হটস্পট জিনিসটার সঙ্গে আমরা সবাই পরিচিত, ঠিক আছে, এখনই সবার মাথায় আসবে হটস্পট বলতে আমরা মোবাইলে হটস্পট নামটা সবাই শুনেছি, তাই তো। কিন্তু এক্ষেত্রে জীববৈচিত্র্যের হটস্পট, ঠিক আছে, জীববৈচিত্র্যের হটস্পট কিরকম? হটস্পট হচ্ছে অর্থাৎ একটা জায়গা, ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে হটস্পট। তাহলে এখানে এবার আসছি আমরা হটস্পট। এই হটস্পট কি? যে আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা যেটা দেখছি হয়তো আমাদের আর ভবিষ্যৎ প্রজন্ম সেই জিনিসটা নাও পেতে পারে, বা আমাদের আগের প্রজন্ম যেটা দেখে এসেছে আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু জিনিস সেরকম দেখতে পাচ্ছি না, অর্থাৎ কি সেই জিনিসটা অবলুপ্তর পথে, বা কিছু কিছু জিনিস এমন আছে যেটা অবলুপ্ত হয়ে গেছে, এবং কিছু কিছু এমনও আছে যেটা অবলুপ্তের পথে যাচ্ছে আস্তে আস্তে। যদি ঠিকমতো তার সংরক্ষণ যদি আমরা না করি তাহলে কি হবে, সেটা ধীরে ধীরে কিন্তু অবলুপ্ত হয়ে যাবে, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা কিন্তু আর দেখতে পাবে না। তাহলে এই হটস্পট হচ্ছে কি, যে কোনো একটা অঞ্চল, এই যে কোনো একটা অঞ্চলে যেখানে কি এক কথায় প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেখানে এন্ডেঞ্জার্ড প্রজাতি বা বিপন্ন প্রজাতি অর্থাৎ যেগুলো অবলুপ্তের পথে রয়েছে সেই প্রজাতিগুলো বর্তমান, সেই অঞ্চলটাকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। তাহলে যদি বলি জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে, তখন কি বলবো, যে যেসব প্রাকৃতিক পরিবেশীয় অঞ্চলে কি অধিক সংখ্যায় এন্ডেঞ্জার্ড প্রজাতি বা বিপন্ন প্রজাতি বর্তমান, সেই স্থানটাকে বা সেই অঞ্চলটিকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে 34টা, এবং এই 34টা যে হটস্পট রয়েছে তার মধ্যে স্থলজ হচ্ছে 25টা এবং জলজ হচ্ছে 9টা। তাহলে মোট হটস্পট বললাম 34টা, এবং এই 34টার মধ্যে স্থলজ হচ্ছে 25টা এবং জলজ হচ্ছে 9টা। ঠিক আছে, এই যে 25টা এবং 9টা তার মধ্যে এগুলো হচ্ছে সব মিলিয়ে, অর্থাৎ পৃথিবীতে এগুলো আমাদের মনে রাখার দরকার নেই অতটা, ঠিক আছে। এই যেটা মনে রাখার দরকার আছে আমাদের ভারতে কটা হটস্পট রয়েছে, ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে 4টে হটস্পট রয়েছে, ভারতে রয়েছে 4টে হটস্পট অঞ্চল। তাহলে সেই ভারতের 4টে হটস্পটের নাম, সেই 4টে কিন্তু মনে রাখা খুব দরকার। এক হচ্ছে হিমালয়, 2 হচ্ছে কি যে ওয়েস্টার্ন ঘাটস অ্যান্ড শ্রীলঙ্কা, 3 হচ্ছে ইন্দো বার্মা, এবং 4 হচ্ছে সুন্দারল্যান্ড। এই যে 4টে বললাম হটস্পটের নাম ভারতের যে 4টে, সেই ভারতের এই 4টে হটস্পটের অঞ্চল কিন্তু মনে রাখতে হবে। তাছাড়া গোটা পৃথিবীতে যেটা রয়েছে 34টা, অতগুলো মনে রাখার দরকার নেই বা আসেও না কখনো। তাহলে বোঝা গেল যে হটস্পট বলতে কি বোঝাতে চাইছি। এবার আসছে যেটা জীববৈচিত্র্যের সংরক্ষণ বা কনজারভেশন। তাহলে বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্যের সংরক্ষণ কি? সংরক্ষণ কথাটা থেকেই আমরা কি পাচ্ছি, যে রক্ষা করা, তাই তো, যে এক কথায় হারিয়ে যাওয়া থেকে রক্ষা করতে হবে সেই জিনিসটাকে। তাহলে এই বায়োডাইভার্সিটি কনজারভেশন বা জীববৈচিত্র্যের সংরক্ষণ জিনিসটা কিরকম, যেটা তাহলে আমার কাছে কোনো একটা জিনিস রয়েছে, সেটা যদি হারিয়ে না যায় তার জন্য আমাকে কি করতে হবে, সেটা রক্ষা করতে হবে, হারিয়ে যাওয়া থেকে আমাকে বাঁচাতে হবে। ঠিক সেই রকমই জীববৈচিত্র্যকে আমাদেরকে বাঁচাতে হবে অবলুপ্তর পথ থেকে বা অবলুপ্ত হয়ে যাওয়া থেকে, ঠিক আছে। তাহলে সেটা কিরকম, যে জীববৈচিত্র্যের সংরক্ষণ তাহলে কি, যে পদ্ধতিতে বৈজ্ঞানিক ব্যবহার এবং জীববৈচিত্র্যের সঠিক যে ব্যবহার করতে পারি, যে কোনো রকম আমি কোনো একটা উদ্ভিদ কোনো একটা প্রাণী আমি অপব্যবহার তার করবো না, ঠিক আছে।
তার পরিচালন ব্যবস্থা সুষ্ঠু রেখে বৈজ্ঞানিক পদ্ধতিতে তা এই জীববৈচিত্র্যকে বা কোনো উদ্ভিদ কোনো প্রাণীকে ক্ষতিকর প্রভাবের হাত থেকে রক্ষা করা, সেটাই হচ্ছে কি জীববৈচিত্র্যের সংরক্ষণ। অর্থাৎ কি আমি কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী অর্থাৎ জীবকে আমি কি করছি, যে ক্ষতিকর প্রভাবের হাত থেকে বা হারিয়ে যাওয়া থেকে আমি সংরক্ষণ করছি বা রক্ষা করছি, সেটাই হচ্ছে জীববৈচিত্র্যের সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি কনজারভেশন। এই বায়োডাইভার্সিটি কনজারভেশন দুই ধরনের, এক হচ্ছে ইনসিটু সংরক্ষণ বা ইনসিটু কনজারভেশন এবং আরেকটা হচ্ছে এক্সিটু কনজারভেশন বা এক্সিটু সংরক্ষণ। এইটা কিন্তু শর্ট কোশ্চেন, যেহেতু এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেনই মেনলি আসে, হয়তো 1 নম্বরের বা 2 নম্বরের শর্ট কোশ্চেন আসে এখানে, শুধু এই জীববৈচিত্র্যের সংরক্ষণ থেকে কিন্তু কোশ্চেনটা মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ইনসিটু কোনো সময় হয়তো আসে 3 নম্বর চ্যাপ্টার থেকে, যেহেতু বড় কোশ্চেন আসছে, হয়তো আসলো প্রোটিস্টা রাজ্যের 4টে বৈশিষ্ট্য বর্ণনা করো, বা হয়তো অ্যানিম্যাল কিংডম থেকে দিল কোনো একটা যে একাইনোডার্মাটা বা অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য বলো। এই যে বড় কোশ্চেন থাকলো তার সঙ্গে হয়তো 1 নাম্বার বা 2 নাম্বার থাকলো যে ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ কি, বা শুধুমাত্র 1 নাম্বার ইনসিটু সংরক্ষণ কাকে বলে, এইরকম ধরনের কোশ্চেনটা কিন্তু আসে এবং মেনলি এই চ্যাপ্টার থেকে কিন্তু শর্ট কোশ্চেনই আসে। ঠিক আছে, তো যেটা বলছি যে জীববৈচিত্র্যের সংরক্ষণ বা বায়োডাইভার্সিটি কনজারভেশনের যে দুটো ভাগ পেলাম, যে একটা হচ্ছে ইনসিটু এবং আরেকটা হচ্ছে এক্সিটু। এই ইনসিটু সংরক্ষণ কাকে বলে? ইনসিটু বলতে কি বোঝাচ্ছে, যে একটা উদ্ভিদ বা একটা জীব, এক কথায় একটা উদ্ভিদই হোক বা প্রাণী হোক, যে অবস্থায় আছে প্রাকৃতিক পরিবেশে যে অবস্থাতে রয়েছে সেই অবস্থাতে রেখেই তার রক্ষণাবেক্ষণ করা বা তাকে সংরক্ষণ করা। তুমি যদি চিন্তা করো উদাহরণস্বরূপ যে একটা গাছ, কোথাও তোমার বাড়ির পাশে কোথাও একটা গাছ হয়েছে, সেই গাছটাকে তুমি কি করবে, ভালো লাগছে তোমার, ঠিক আছে, তাহলে সেই গাছটা আপনা থেকেই কিন্তু ওখানে হয়েছে। সেই গাছটাকে কি করছো তুমি, যে জায়গাতে গাছটা রয়েছে সেই জায়গাতেই তাকে রেখে দিলে, রেখে কি করতে হবে, তার রক্ষণাবেক্ষণ করা, তার যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে তাকে যাতে কেউ না খেয়ে ফেলে, গরু ছাগলে, বা তার জল দরকার, ঠিক আছে, সেইগুলো দিয়ে এই যে তুমি তাকে কি করছো, রক্ষা করছো, মরে যাওয়া থেকে রক্ষা করছো, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে কি ইনসিটু সংরক্ষণ। উদাহরণ হচ্ছে কি ইনসিটু সংরক্ষণের যে জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, এগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। ইনসিটু সংরক্ষণের উদাহরণ বা এক্সিটু সংরক্ষণের উদাহরণ কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এবং এক্সিটু সংরক্ষণ কি, এই এক্সিটু সংরক্ষণটা কিরকম, যে যখন কোনো জীবকে আমি প্রাকৃতিক পরিবেশের বাইরে অর্থাৎ কৃত্রিম পরিবেশে নিয়ে আসবো এবং সেখানে তাকে নমুনা হিসেবে আমি সংরক্ষণ করব। ঠিক আছে, তাহলে এক্সিটু সংরক্ষণ যদি কাকে বলা হয়, তখন কি হবে, যে যখন কোনো জীবকে, সেটা উদ্ভিদ হোক বা প্রাণীরই হোক, ঠিক আছে, কৃত্রিম পরিবেশে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বাইরে নমুনা হিসেবে সংরক্ষণ করা হবে, তখন তাকে বলা হয় এক্সিটু সংরক্ষণ। উদাহরণ যেমন বোটানিক্যাল গার্ডেন বা বায়ো ব্যাংক বা জিন ব্যাংক যেটা বলা হয়, সেক্ষেত্রে কি করা হয়, যে কোনো উদ্ভিদের হয়তো মূল বা বীজ সেগুলো সংরক্ষণ করে রাখা হয়, বা প্রাণীদের ক্ষেত্রে শুক্রাণু, ডিম্বাণু, ঠিক আছে, সেগুলো সংরক্ষণ করা হয়। এইগুলো হচ্ছে এক্সিটুর উদাহরণ। এই জীববৈচিত্র্যের সংরক্ষণ কিন্তু খুব ভালোভাবে করতে হবে, চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা, ঠিক আছে। এরপরে আসছি রেড ডাটা বুক এবং রেড লিস্ট, তাই তো। এবার রেড লিস্ট এবং রেড ডাটা বুক জিনিসটা কি, আমাদের আন্তর্জাতিক সংস্থা IUCN যেনারা কি জীব সংরক্ষণ করেন, ঠিক আছে, তাদের মত বা তাদের কাছে কি এই জীববৈচিত্র্যের যে সংরক্ষণ, যে কার কতটা সংরক্ষণের প্রয়োজন, সেই রকম একটা তালিকা প্রস্তুত করা হয়। সেইটাই হচ্ছে কি যে রেড লিস্ট এবং রেড ডাটা বুক। কি, যখন সেই তালিকা থেকে যে তারা কোন জীবটার সংরক্ষণ কতটা প্রয়োজন আছে বা কারা একেবারে অবলুপ্ত, ঠিক আছে, এইরকমভাবে বিভিন্ন শ্রেণীবিন্যাস করে 9টি শ্রেণীতে ভাগ করে জীববৈচিত্র্যকে মোট 9টি শ্রেণীতে ভাগ করে তারা একটা বই প্রকাশ করেছে। সেই বইটা হচ্ছে রেড ডাটা বুক। এই আন্তর্জাতিক সংস্থাটার নাম কি, IUCN, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন
অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, পুরোটা কিন্তু নাম। ঠিক আছে, অনেক ক্ষেত্রে অনেকে যে ভুলটা করে যে IUCN অর্থাৎ আই ফর ইন্টারন্যাশনাল, ইউনিয়ন ফর দি সি কনজারভেশন অফ নেচার, এনে নেচার, ঠিক আছে, অ্যান্ড ন্যাচারাল রিসোর্সটা কিন্তু বাদ থেকে যায়। ঠিক আছে, কিন্তু না, পুরো ফুল ফর্ম হচ্ছে IUCN এর কি বললাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। এই সংস্থা, এই IUCN যে ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক যে সংস্থা, ওনারা কি করছিলেন, রেড লিস্ট যেটা বললাম, যে একটা এই যে জীবগুলো যেগুলো কি অবলুপ্তের পথে বা যাদের সংরক্ষণের প্রয়োজন, তাদেরকে কোন জীবের কোন সংরক্ষণ প্রয়োজন বা কার কতটা প্রয়োজন বা কাকে আগে সংরক্ষণ করতে হবে, কার এখন আপাতত নিরাপদে আছে সে পরে করলেও হবে, সেই রকম ভাবে যে তালিকা প্রস্তুত করেছেন সেটাই হচ্ছে কি রেড লিস্ট। ঠিক আছে, এবং এই লিস্ট যখন একটা বই হিসেবে প্রকাশ হয় তখন সেটা হচ্ছে কি যে রেড ডাটা বুক। রেড ডাটা বুক, ঠিক আছে, এটার সমস্তটাই হচ্ছে কি IUCN এর মানে ইনাদের এই সংস্থার হচ্ছে তালিকা বা এই সংস্থার হচ্ছে বই। তাহলে এই যে IUCN যে বইটা প্রকাশ করেছিলেন, সেই বইটা 9টা শ্রেণীতে তারা ভাগ করেছিলেন। ঠিক আছে, সেই 9টা শ্রেণী কি সেটা জানতে হবে। ঠিক আছে, তারা 9টা শ্রেণীর মধ্যে প্রথমেই যেটা বলেছেন অবলুপ্ত। অবলুপ্ত বলতে একেবারে নেই, তাই তো, অবলুপ্ত অর্থাৎ যে মানে যাদেরকে আমরা বন্য পরিবেশে অথবা সংরক্ষণাগারে কোনো জায়গাতেই কি আর দেখতে পাবো না। ঠিক আছে, যেমন আমরা নাম শুনেছি, আমাদের দেখা নেই আর, যে কি ডোডো পাখি এবং প্যাসেঞ্জার পায়রা, এগুলো কি অবলুপ্ত। তারপরে 2 নাম্বার হচ্ছে কি বন্য পরিবেশে অবলুপ্ত। বন্য পরিবেশে অবলুপ্ত অর্থাৎ যে যাদেরকে বা যেসব প্রাণীগুলোকে কি আর মুক্ত পরিবেশে আমরা দেখতে পাবো না, সেগুলো শুধুমাত্র সংরক্ষণাগারে একমাত্র তাদের সংরক্ষণ করে রাখা হয়েছে। যেমন হচ্ছে হাওয়াইয়ের দারকাক, শুধুমাত্র এগুলো পড়বে, নাম পড়বে এবং একটা করে উদাহরণ পড়বে। তারপরে রয়েছে 3 নাম্বার চরম বিপন্ন অর্থাৎ যে যেসব প্রাণীগুলো কি একেবারে অবলুপ্তের পথে যাচ্ছে, যদি সংরক্ষণ না করা হয় তাহলে দেখা যাবে যে আগামী 3 প্রজন্মের মধ্যে তাদের 80% কি হবে, অবলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, যেমন উদাহরণ হচ্ছে জাভার গন্ডার। এই চরম বিপন্নর পরে 4 নাম্বার হচ্ছে বিপন্ন, অর্থাৎ ওদের ক্ষেত্রে কি ছিল যে 80% অবলুপ্ত হয়ে যাচ্ছে, এদের ক্ষেত্রে আরেকটু কম, কিন্তু এদেরও ক্ষেত্রে কি সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ আবশ্যক, নয়তো কিন্তু আস্তে আস্তে এরাও বিপন্নের পথে, মানে বিপন্ন বলতে কি চরম বিপন্নের পথে যাচ্ছে বা আস্তে আস্তে অবলুপ্তের পথেই যাবে। ঠিক আছে, যেমন হচ্ছে তুষার চিতাবাঘ বা মাস্ক হরিণ বা হচ্ছে নীলগিরি লেঙ্গুর। ঠিক আছে, তারপরের পয়েন্ট হচ্ছে সংকটাপন্ন। এই সংকটাপন্ন কিরকম, যে এদের ক্ষেত্রেও যে এরা এখন আপাতত ঠিক আছে, কিন্তু যদি এদের সংরক্ষণ করা না হয় তাহলে দেখা যাবে কি যে আগামী 10 বছরে বা আগামী 3 প্রজন্মের মধ্যে, ঠিক আছে, দেখা যাবে এদের 50% বিলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন হচ্ছে হামবোল্ট পেঙ্গুইন। ঠিক আছে, তারপরে রয়েছে প্রায় বিপদগ্রস্ত অর্থাৎ বিপদের মুখে, মানে বর্তমানে যে প্রজাতির ঠিকঠাক আছে, নিরাপদে আছে, কিন্তু যদি সংরক্ষণ না করা হয় তাহলে কিন্তু এরা ধীরে ধীরে বিপন্নের পথে যাবে। যেমন হচ্ছে জাগুয়ার। তারপরে হচ্ছে আপাত নিরাপদ মানে যে কোনো রকম মানে সংরক্ষণের ফলে যে এদের ঠিকঠাক সংরক্ষণের জন্য কি হয়েছে, এদের আপাত নিরাপদ আছে যেসব প্রজাতি, সেগুলো হচ্ছে আপাত নিরাপদ। যেমন হচ্ছে কৃষ্ণসার মৃগ। তারপরে হচ্ছে তথ্য অজ্ঞাত,
তথ্য অজ্ঞাত বা পরীক্ষা এখনো হয়নি। মানে যাদের আইইউসিএন এর তথ্য মতে এখনো পর্যন্ত যাদের ঠিকঠাক তাদের ডাটা এখনো পর্যন্ত ক্লিয়ার করা হয়নি বা তাদের সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি। এগুলো কি যে বিভিন্ন রকম প্রোটিস্টা, ঠিক আছে, যা ক্ষুদ্র জীব এবং কিছু উদ্ভিদ রয়েছে। তারপরে লাস্ট হচ্ছে কি মূল্যায়ন হয়নি, ঠিক আছে, বা অপরীক্ষিত। এটাও কি যে এক্ষেত্রেও যাদের কোনো রকম সেই প্রাণী বা সেই জীব সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সেরকম কোনো ইনফরমেশন নেই যে তার সংরক্ষণের প্রয়োজন বা তার কতটা সংরক্ষণ প্রয়োজন বা কিভাবে তার মানে সংরক্ষণ হবে বা কিরকম, কোনো রকম আইইউসিএন দ্বারা কোনো রকম তথ্য এরও ক্ষেত্রেও পাওয়া যায়নি। যেমন হচ্ছে কি সবুজ অ্যানাকন্ডা, ঠিক আছে। এই যে 9টা শ্রেণী বললাম, এটাই হচ্ছে রেড ডাটা বুকের 9টি শ্রেণী, ঠিক আছে। এই কটাই এই টপিক থেকে বা এই চ্যাপ্টার থেকে এ কটাই পড়তে হবে জীববৈচিত্র্য থেকে। এবং সামনে যেগুলো আছে জাস্ট রিডিং দিতে পারো তোমরা, জাস্ট রিডিং দেবে, কারণ এগুলো মানে এইচএস লেভেলের একটা এতে আসে না। কারণ সামনে যেগুলো প্রথম চ্যাপ্টারের শুরুতে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি ওই সজীব বস্তুর বৈশিষ্ট্য, জড় বস্তু বৈশিষ্ট্য, সজীব এবং জড়ের পার্থক্য, এগুলো মোটেও আসে না। আর একটা জিনিস যেটা শর্ট কোশ্চেনের মধ্যে আসার আছে যে হলোফাইটিক পুষ্টি এবং হলোজৈবিক পুষ্টি কাকে বলে, ঠিক আছে। এই হলোফাইটিক এবং হলোজৈবিক পুষ্টি এই জিনিসটা কি সেটা জানতে হবে। হলোফাইটিক পুষ্টি এটা কিরকম, যে আমরা জানি যে উদ্ভিদ কি করে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এবং জল নিয়ে তার খাবার তৈরি করে, এটা আমাদের সবার জানা, তাই তো। তাহলে এক্ষেত্রে হলোফাইটিক পুষ্টি বলতে যে পদ্ধতিতে উদ্ভিদ কি করছে, পরিবেশ থেকে CO2 এবং H2 এর সহায়তায় সরল শর্করা খাদ্য উৎপন্ন করছে এবং যে খাবারটা উৎপন্ন হচ্ছে সেটা পুরোটাই তার শরীরে শোষিত হয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যেহেতু সরল শর্করা বা সরল উপাদান তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে, কোনো রকম অপাচ্য বস্তুর কিন্তু বহিষ্করণ ঘটছে না বা বহিষ্করণ ঘটানোর তার দরকার পড়ছে না। এই ধরনের পদ্ধতিকে বলা হচ্ছে, এই উদ্ভিদের যে এই পদ্ধতি সেটাকে বলা হচ্ছে কি হলোফাইটিক পুষ্টি। এবং হলোজৈবিক পুষ্টি কিরকম, যে প্রাণীরা কিন্তু কি করে, যে জটিল খাদ্য বা কঠিন খাদ্য গ্রহণ করে, তার ফলে সেই জটিল খাদ্য থেকে কি হয়, যেটুকু প্রয়োজনীয় অংশ সেইটা তার শরীর শোষণ করে নেয়, শরীরের মধ্যে শোষণ ঘটায় এবং বাকি অপ্রয়োজনীয় বা অপাচ্য বস্তুর বহিষ্করণ ঘটায় বা বর্জ্য পদার্থ হিসেবে মল রূপে বার করে দেয়, ঠিক আছে। এই ধরনের প্রাণীর এই ধরনের পদ্ধতিটাকে বলা হচ্ছে হলোজৈবিক পুষ্টি। তাহলে এই চ্যাপ্টার থেকে এই কটা জিনিসই পড়ার মতন রয়েছে। হ্যাঁ, এবার আর কিছু কিছু শর্ট কোশ্চেন আসে এখান থেকে, যেমন হচ্ছে কি স্পাম, ওভাম, ঠিক আছে, সিড, এগুলো সংরক্ষণ পদ্ধতিকে কোন পদ্ধতি বলা হয়, সেটা কি ex-situ পদ্ধতি, ঠিক আছে। এইরকমভাবে শর্ট কোশ্চেনগুলো আসে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি পরবর্তীতে শুধুমাত্র শর্ট কোশ্চেন হিসেবে একটা ভিডিও আনবো এরপরে। এবং এছাড়াও যে আসে একেবারে সংকীর্ণ অঞ্চলের যে বৈচিত্র্য, সেটা কোন বৈচিত্র্য, আলফা বৈচিত্র্য, ঠিক আছে। যে একেবারে ছোট মানে কি আলফাটা, ঠিক আছে। তার থেকে একটু বড় যখন অঞ্চল ভিত্তিক তখন সেটা বিটা, এবং একেবারে ভৌগোলিক অঞ্চলে যখন যাচ্ছে সেটা তখন হচ্ছে কি গামা। তোমরা যদি কমেন্ট করো যে একটা শর্ট ভিডিও এই চ্যাপ্টারের উপর চাই, শর্ট কোশ্চেনের, তাহলে আমি একটা ছোট কোশ্চেনের ছোট ভিডিও একটা আনবো, ঠিক আছে। তাছাড়া এই চ্যাপ্টারের পড়ার মতন কিছু নেই। আর এছাড়াও কিছু কিছু শর্ট কোশ্চেন আসে, যেমন হচ্ছে কি যে পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানের নাম কি, যে পৃথিবীর সব থেকে প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে ইয়েলোস্টোন জাতীয় উদ্যান। ইয়েলোস্টোন হচ্ছে আমেরিকাতে অবস্থিত। এবং যদি বলে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম, ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম হচ্ছে হেইলি স্টোন জাতীয় উদ্যান বা হেইলি জাতীয় উদ্যান, সরি, সেটার বর্তমানে নাম হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক। এখন নাম হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক এবং আগে ছিল এটা হেইলি জাতীয় উদ্যান। এবং যদি বলে এটা হচ্ছে ভারতের, আর যদি বলে পৃথিবীর তাহলে সেটা হচ্ছে কি যে ইয়েলোস্টোন
ঠিক আছে, এরকম অনেক শর্ট কোশ্চেন আছে চ্যাপ্টারে। আমি শুধুমাত্র আজকে যে পুরো চ্যাপ্টারটা আলোচনা করলাম, যদি শর্ট কোশ্চেন দরকার পড়ে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং এছাড়াও তোমাদের কোন চ্যাপ্টারের ওপর ভিডিও চাই বা কোন টপিকের ওপরে ভিডিও চাই সেই বিষয়ে আমাকে কমেন্টে জানাবে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।